ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ঘটনাটি আনুমানিক ৬০ কি ৭০ বছর আগে ঘটেছিল, আর যার সাথে ঘটেছিল তখন এই যে ডোম, তার নাম হচ্ছে নাসির ভাই, তার কিন্তু জন্ম হয়নি। তার দাদা পেশায় ছিলেন একজন ডোম। জেলা সদর হসপিটালে তিনি লাশ কাটার কাজ করতেন, আর এই ধরনের কাজ করার ফলে তিনি অনেক ভয়ানক ঘটনা নিজের চোখে দেখেছেন। তার দাদা মারা যান মোটামুটি স্বাভাবিকভাবেই, আর এরপর এই নাসির ভাইয়ের বাবাও এই ডোমের পেশা বেছে নেন। কিন্তু এই নাসির ভাইয়ের বাবা ছিলেন কিছুটা ভীতু প্রকৃতির, আর তার মৃত্যুটাও ছিল অনেক ভয়ানক। এক রাতে তার বাবা লাশ কেটে বাসায় ফিরতে অনেক দেরি করছিল। গভীর রাত হওয়ার পরেও তিনি বাসায় আসছিলেন না দেখে বাসার মানুষ চিন্তায় পড়ে যান। বলে রাখা ভালো যে নাসির ভাইয়ের বাড়ি থেকে সেই হসপিটালের দূরত্ব প্রায় ১.৫ ঘন্টার পথ। সেই সময় তেমন গাড়িও পাওয়া যেত না, আর ফোন সে তো প্রশ্নই নেই। তাই বাসার মানুষ কোনো মতেই নাসির ভাইয়ের বাবার খোঁজ নিতে পারছিলেন না। একসময় তারা ভাবেন হয়তো কাজের চাপ বেশি, তাই তিনি বাসায় আসছেন না। এইসব ভাবতে ভাবতে বাসায় সবাই ঘুমিয়ে পড়েন। নাসির ভাইয়ের বয়স তখন ১৫-এর মতো হবে। তিনি তখন প্রায় সবকিছুই বুঝতে শিখেছেন। বাবার জন্য চিন্তা করতে করতে তিনিও ঘুমিয়ে পড়েন। ফিওরিসিনাস, ওই যে আনুমানিক ৬০ কি ৭০ বছর আগের কথা যেটা বলেছি, সেটা কিন্তু ওই তার দাদার যে বিষয়টা ছিল আর কি শুরুর দিকে সেটা। আচ্ছা, তো যাই হোক, রাত আনুমানিক ৪টার দিকে তাদের ঘুম ভাঙে কয়েকজন লোকের ডাকে। তার মা দরজা খুলে দেখেন যে কয়েকজন লোক উঠোনে দাঁড়িয়ে আছে। তার মা ভয় পেয়ে যান, জিজ্ঞেস করেন কি হয়েছে, এত রাত্রে আপনারা এসেছেন? তখন বলেন যে আপনারা দ্রুত একটু রেডি হন, আমাদের সাথে যেতে হবে হসপিটালে। তখন তারা বলেন যে এত রাত্রে আপনারা এসেছেন, আপনাদেরকে চিনতে পারছি না, তো আপনারা কারা? তখন বলেন যে আমরা আসলে হসপিটালের স্টাফ, আপনার স্বামী আর জীবিত নেই, আপনারা তাড়াতাড়ি হসপিটালে চলুন। তো বিশ্বাস করেই বাড়ির সদস্যরা তাদের সাথে রওনা দেন। নাসির ভাইয়ের মা, তিনি তো কান্নায় ভেঙে পড়েন, কান্নাকাটি করতে করতেই সবাই রওনা দেন। এই লোকগুলো আসলে কোনো খারাপ লোক ছিল না, কোনো জিনভূত ছিল না, তারা হসপিটালের লোক ছিল। তারা চলে আসে হসপিটালে ওই লোকগুলোর সাথে। হসপিটালে পৌঁছে তারা যা দেখতে পান তা ছিল খুবই ভয়ানক এবং মর্মান্তিক। তারা দেখেন এই নাসির ভাইয়ের যিনি বাবা, তার লাশ কাটা ঘরের সামনে পড়ে আছে। তার ঘাড় থেকে মাথাটা পেছনের দিকে উল্টো করা। বাম হাতের নখ, 2টা নখ সম্পূর্ণ রকমের কাটা। পেটের মাঝখানে নখের আঁচড়। দেখে মনে হচ্ছে কেউ ধারালো ছুরি দিয়ে এক কোপে কেটে ফেলেছে নখ দুটি। লাশের চারিদিকে মাছি ভন ভন করছে, রক্তগুলো কালচে হয়ে জমাট বেঁধে আছে। এসব দেখে নাসির ভাইয়ের মা, নাসির ভাই দুজনই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাদের মাথায় পানি ঢেলে স্বাভাবিক করা হয়। তারা একটু সুস্থ হয়ে লাশ বাসায় নিয়ে গোসল করিয়ে স্বাভাবিকভাবেই নির্দিষ্ট সময়ে মানুষের উপস্থিতিতে দাফন করে দেন। কিন্তু কেউ তার এমন ভয়ানক মৃত্যুর রহস্য বের করতে পারে না। সবাই ধরে নেয় এটা হয়তো কোনো খারাপ জিনের কাজ, কারণ লাশ কাটা ঘরে এমন ভৌতিক ঘটনা অনেকের সাথেই ঘটে থাকে। ধীরে ধীরে সবাই এই বিষয়টাকে ভুলে যায়। এবার চলে আসি আমাদের মূল ঘটনায়। নাসির ভাইয়ের বয়স তখন আনুমানিক ২৬ বছর।
তিনি তার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা ভুলতে পারেননি। তিনি ঠিক করেন তিনিও একই হাসপাতালে ডোম হিসেবে কাজ করবেন, কারণ তার বাবার স্মৃতি প্রতিনিয়ত তাকে কুরে কুরে খেত। তার বাবার সাথে এমন ভয়ানক ঘটনা ঘটার পরও তিনি এই কাজে আগ্রহী হন, যেহেতু তার দাদা এই কাজ করতে করতেই মারা গিয়েছেন, তার বাবাও এই কাজ করতে করতেই অস্বাভাবিকভাবে মারা গিয়েছেন। তিনিও এই কাজ করবেন, তিনি এই কাজ থেকে বিমুখ হবেন না। তিনি সেই হসপিটালের লোকদের সাথে যোগাযোগ করেন। আর ওই সময়টাতে প্রিয় লিসেনার্স, আপনারা জানেন যে তখন কিন্তু এই টাইপের কাজ পাওয়াটা কঠিন কিছু ছিল না। শুধু তখন না, এখনো যদি আমরা চিন্তা করি যে ডোমের কাজ কিন্তু অনেকেই করতে চায় না। কোন সরকারি সার্কুলার দিয়ে কিন্তু ডোম হিসাবে কাউকে নিয়োগ দেওয়া অনেক কঠিন একটি ব্যাপার, কারণ এই কাজগুলো বিশেষ কিছু মানুষ করে থাকে। এই জন্য লেখাপড়া জানা খুব শিক্ষিত মানুষ এই কাজগুলো করতে অনেক ভয় পায়। যাই হোক, তিনি যখন হসপিটালে যান, সেখানকার অনেকেই তাকে চেনে। তিনি বলেন, তুমি সেই মতি ডোমের ছেলে না? তার বাবার নাম ছিল মতি। নাসির ভাই মানে নাসির সাহেব তার পরিচয় দেন। পরিচয় পাওয়া মাত্র সবাই তাকে সহকারী ডোম হিসেবে সিলেক্ট করেন। বেশ ভালোই কাজ শিখেছিলেন নাসির ভাই। কয়েকদিনের মধ্যেই তিনি এত ভালো কাজ শিখে যান যে লাশ কাটায় তার জুড়ি মেলা ভার। প্রিয় লিসেনার্স, অনেকেই আমরা জানি যে যারা লাশ কাটে তারা কিছুটা মদ্যপান করে থাকেন বা কিছুটা নেশাগ্রস্ত হয়ে থাকেন ওই সময়টাতে। কিন্তু এই নাসির ভাই লাশ কাটার জন্য কখনো কোন ধরনের নেশাজাতীয় দ্রব্য ছুঁয়েও দেখতেন না। সম্পূর্ণ ঠান্ডা মাথায় উনি কাজ করতে পারতেন। এই কারণে কিছুদিনের মধ্যে তিনি সহকারী ডোম থেকে প্রধান ডোম হয়ে যান। দিন রাত যে কোনো সময় লাশ আসলেই তিনি একাই নিমিষেই লাশগুলো খুবই সুচারুরূপে কাটতে পারতেন এবং সেগুলো খুবই সুন্দর করে সেলাই করে দিতে পারতেন। এমন ঘন সেলাই দিতেন যেগুলো আসলে মানে বোঝাই মুশকিল যে এখানে সেলাই করা হয়েছে, এত সূক্ষ্ম কাজ ছিল তার। নাসির ভাই বলেন, তিনি অনেক ধরনের লাশ দেখেছেন, পচা, গলা, বিষ খাওয়ানো, ফাঁস নেয়া, কিন্তু তার কখনো বিন্দু মাত্র ভয় হয়নি। তিনি লাশ পেলেই ওনার যে বিদ্যা আছে সেই বিদ্যা অনুযায়ী আপন মনে লাশ কাটতে শুরু করতেন। একদিন তিনি একটি পুড়ে যাওয়া লাশ আর একটা অ্যাক্সিডেন্ট হওয়া লাশ কেটে বাসায় ফিরছিলেন। রাত তখন আনুমানিক 10টা। গ্রামের পথ, রাত 10টা মানেই গভীর রাত। নাসির সাহেব মানে নাসির ভাই রাস্তায় একা একা হাঁটছেন আর আজকে সেই পুড়ে যাওয়া লাশের কথা ভাবছেন। কি বিভৎসভাবে পুড়ে গিয়েছিল। পুড়ে যাওয়া লাশগুলা দেখতে কতই না ভয়ঙ্কর হয়। একটি মানুষ জীবন্ত অবস্থায় দগ্ধ হওয়ার সময় কত কষ্ট, কত আর্তনাদ করতে করতে মারা গিয়েছে। এসব কথা ভাবতে ভাবতে কেন যেন আজকে তার শরীর খুব খারাপ লাগছিল। একটা সময় তিনি বমি করে ফেলেন। তিনি ভাবেন হয়তোবা একটানা অনেক কাজ করেছেন, কারণ সেদিন দিনের বেলা এবং রাতের বেলা অনেকগুলো লাশ তাকে কাটতে হয়েছে। আর যেহেতু অনেক স্ট্রেস গেছে তার শরীরের উপরে, এই কারণে তার হয়তো খারাপ লাগছে। তিনি তাড়াতাড়ি বাসার দিকে হেঁটে যেতে থাকেন এবং এই হেঁটে যাওয়ার পথে কয়েকবার বমি হয় তার। বাসা থেকে যখন দূরত্ব আনুমানিক 30 মিনিটের পথ, তখন তিনি অন্ধকারে স্পষ্ট একটি অবয়ব দেখতে পান, যেটা সাদা কাফনের কাপড়ে মোড়ানো, ঠিক তার সামনেই পড়ে আছে। তিনি প্রথমে কিছুই বুঝতে পারেন না, ভাবেন হয়তো মনের ভুল। চোখ কসলাতে কসলাতে তিনি আবার সামনের দিকে তাকান। চাঁদের আলোয় তিনি যা দেখতে পান তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন সাদা সাদা কয়েকটা সাপ ঠিক সেই অবয়বটার পাশে বসে সেই অবয়বটাকে এক নাগারে ছোবল দিয়ে যাচ্ছে। আর সেই অবয়বটার সাদা কাফন ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। রাতের আধারে রক্তের রং তো আসলে
লাল স্পষ্ট বোঝা যায় না, এই কারণে তার মনে হচ্ছিল ওই রক্ত বের হয়ে যাচ্ছে এবং কালো হয়ে যাচ্ছে। নাসির ভাই এটা দেখার পর ভয়ে রাস্তার এক পাশ থেকে দৌড় দেন। এক দৌড়ে তিনি বাসায় চলে আসেন। এসেই হাত মুখ ধুয়ে তিনি শুয়ে পড়েন। এই বিষয়ে আর কাউকে কিছু বলেন না। পরের দিন তার ঘুম ভাঙে সকাল 10টার দিকে। খবর আসে একটা লাশ এসেছে, তাকে এখনই যেতে হবে। নাসির ভাই তাড়াতাড়ি খাবার খেয়ে বেরিয়ে পড়েন হাসপাতালের উদ্দেশ্যে। তিনি হাসপাতালে গিয়ে দেখেন একটা লাশ কাফনের কাপড়ে পেঁচানো। সামনে গিয়ে মাথা থেকে কাপড় তুলতেই তিনি দেখেন একটা লোক, যার মাথায় আর গালে অসংখ্য ছুরির কোপ, চোখ দুটি যেন বেরিয়ে আসতে চাইছে, জিহ্বাটা অর্ধেক বের হয়ে আছে। এসব দেখেও নাসির ভাই আসলে ভয় পায় না, কারণ এই ধরনের লাশগুলো হর হামেশাই সে কেটেছে। তো সেই লাশটি তিনি কাটেন। লাশ কাটার পর হাত মুখ ধুয়ে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করে তিনি শুনতে পান কেউ তাকে ডাকছে, নাসির, নাসির, এই নাসির, নাসির। এইভাবে তিনি স্পষ্টভাবে 4টি ডাক শুনতে পান। একটা না, দুটা না, 4টি ডাক। তাই তিনি উঠে বাইরে যান দেখার জন্য যে কে তাকে ডাকছে। বাইরে বের হয়ে তিনি কাউকেই দেখতে পান না। তাই তিনি আবার ফেরত আসেন। কিছুক্ষণ পর একইভাবে আবার তিনি 4টি ডাক শুনতে পান, নাসির, এই নাসির, নাসির, নাসির। এইভাবে 4টি ডাক। তিনি আবারও বাইরে যান, কিন্তু কিছুই খুঁজে পান না। এভাবে ক্রমাগত তার সাথে কয়েকবার একই ধরনের ঘটনা ঘটতে থাকে। তিনি বিষয়টা কিন্তু বুঝতে পারেন, কারণ লাশ কাটা ঘরে হর হামেশাই কিছু না কিছু ঘটনা টুকটাক ঘটেই থাকে। তিনি দুপুরবেলা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। রাতে তার ঘুম ভাঙে একটা শীতল স্পর্শে। চোখ খুলেই নাসির ভাই দেখেন তার বুকের উপর একটা সাদা অবয়ব ঠিক তার দিকে তাকিয়ে আছে। অবয়বটার মুখ থেকে লাল রক্ত ঝরছিল। নাসির ভাই কোনো শব্দ করতে পারছিলেন না। তিনি বারবার চেষ্টা করছিলেন কাউকে ডাকার, কিন্তু অবয়বটা তার মুখ চেপে ধরে রেখেছিল। তিনি মনে মনে সূরা পড়তে শুরু করেন। সাথে সাথে সেই অবয়বটা হাওয়ায় মিলিয়ে যায়। তিনি ভয় পেয়ে যান আর বেশ চিন্তায় পড়ে যান। তিনি ভেবেই পাচ্ছিলেন না কেন এসব হচ্ছে, কারণ লাশ তো তিনি আগে অনেক কেটেছেন। কই, আগে তো এরকমটা হয়নি, একদম স্বাভাবিক ছিল সবকিছু। বিছানা থেকে উঠে তিনি পানি খেয়ে আবার শুয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যে তার ঘুম চলে আসে। হঠাৎ ধরাম একটা আওয়াজে তার ঘুম আবারও ভেঙে যায়। তিনি দেখতে পান বট গাছের মতো একটা অবয়ব, মাথায় অনেক চুল। চুলগুলো ছিল পেঁচানো আর অনেক লম্বা। এটা দেখে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। সকালে তিনি উঠে ভাবছিলেন গত রাতের কথা। কিছুতেই তিনি বুঝতে পারছিলেন না। তিনি ঠিক করেন যে যেহেতু বুঝতে পারছি না যে কেন এই ঘটনাগুলো ঘটছে, তিনি একটা ভালো হুজুর দেখাবেন। তাই তিনি বিকেলে বাসায় ফিরে, হসপিটালে গিয়েছিলেন, মর্গ থেকে বাসায় ফিরে তিনি হুজুরের কাছে যান। হুজুর তাকে পানি পড়া দেন এবং নিয়মিত নামাজ পড়তে বলেন। এরপর নাসির ভাই বেশ কিছুদিন ভালোই ছিলেন। তবে ঘটনাটি আবারও ঘটে বেশ কিছুদিন পরে। একটা বাস অ্যাক্সিডেন্টে 3 জন লোক মারা গিয়েছিল। তাই তাকেই সব লাশ কাটতে হবে, কারণ অন্য ডোমগুলো ছিল না, কোনো কারণে তারা ছুটিতে গিয়েছিল। তিনি বাসা থেকে খেয়ে সন্ধ্যাবেলা বের হন। এক এক করে প্রায় সবগুলো লাশ তিনি কেটে ফেলেন। বাকি ছিল শুধু একটি লাশ। তিনি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার লাশ কাটতে যান। হঠাৎ পেছন থেকে কিছু একটা পড়ার আওয়াজ পান। পেছনে তাকাতেই তিনি দেখতে পান অনেকগুলো অবয়ব একই সাথে মেঝেতে শুয়ে আছে। ঠিক অ্যাক্সিডেন্ট হবার পর মৃত মানুষগুলো যেভাবে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে থাকে, ঠিক সেভাবে। আর কিছু অবয়ব উল্টো হয়ে দেয়ালের সাথে ঝুলে আছে। এটা দেখে তিনি যেই না দৌড় দিতে যাবেন, তখনই ধরাম করে দরজাটি বন্ধ হয়ে যায়। কিছুতেই তিনি দরজা খুলতে পারছিলেন না।
আর তিনি যেখানে লাশ কাটছিলেন সেই জায়গাটা আসলে একটু ভেতরের দিকে, বাহিরের দিকে আর একটা দরজা রয়েছে, সেটা বন্ধ থাকে, কিন্তু উনি যেই রুমটাতে থাকেন, মানে যেই রুমটাতে লাশ কাটেন, সেটা খোলা রাখেন। কারণ ওনার সহযোগীরা মাঝে মাঝেই তারা মূল দরজাটি খুলে ভেতরে ওই রুমটাতে ঢোকে। ওখানে কিন্তু স্বাভাবিক মানুষের, মানে যারা ওই হসপিটালের বাইরে যারা স্বাভাবিকভাবে হসপিটালে আসেন, তাদের কিন্তু এখানে ঢোকার কোনো এখতিয়ার নেই। তো যাই হোক, তিনি কিছুতেই ওই দরজাটি খুলতে পারছিলেন না। সামনের দিকে তাকাতেই তিনি দেখেন সবগুলো লাশ একসাথে উঠে বসেছে। এসব দেখে তিনি জ্ঞান হারাতে হারাতে শুনতে পান সেই ডাক, নাসির, ও নাসির, নাসির। এভাবে তিনি ডাক শুনেছিলেন, কিন্তু উনি অজ্ঞান হতে হতে শুনেছিলেন। তার জ্ঞান ফিরে ওই হসপিটালেরই একজন স্টাফের ডাকে। ওই সময় নাসির ভাই উঠে দাঁড়াতে পারছিলেন না। সেই স্টাফ তাকে ধরে বাইরে নিয়ে গিয়ে বসায়। একটু স্বাভাবিক হওয়ার পর তার মনে পড়ে বাকি একটা লাশের কথা। তিনি তাড়াতাড়ি সেই একটা লাশ কাটার জন্য লাশ কাটা ঘরে ঢোকেন। তিনি দেখতে পান সেই বাকি লাশটাও কাটা হয়ে গেছে। তিনি খুবই অবাক হন, সবাইকে জিজ্ঞেস করতে থাকেন যে কি ব্যাপার, অন্য কেউ কি লাশটি কেটেছে? কিন্তু সবাই বলে, না তো, অন্য কেউ তো আসেনি, আপনিই তো লাশ কেটেছেন এই 3টা। নাসির ভাই কিছুর সাথেই মেলাতে পারছিলেন না কি ঘটলো ঘটনাটি। আমি তো এই লাশটি কাটা শুরু করেছিলাম, কেবল লাশ কাটলাম কখন এটার? কেন যে তার সাথে সব ঘটনা ঘটছে তিনি কিছুই বুঝতে পারছিলেন না। বাসায় গিয়ে তিনি একটানা 1 সপ্তাহ অসুস্থ থাকেন। সুস্থ হয়ে তিনি আবারও তার কাজে ফিরে যান। একদিন রাতে আসার সময় তিনি দেখেন অনেকগুলো বাচ্চা রাস্তার একপাশে খেলছে। এটা দেখে নাসির ভাইয়ের বেশ অদ্ভুত লাগে যে এত রাতের বেলা এরা কারা। চোখের পলকে পরক্ষণে তিনি দেখেন সব বাচ্চাগুলো তার চারপাশে গোল হয়ে ঘুরছে আর বিড়বিড় করে কি যেন বলছে, কিন্তু নাসির ভাই তাদের ভাষা কিছুতেই বুঝতে পারছিলেন না। এবার তিনি চোখ বন্ধ করে লাগান এক দৌড়ে তিনি কাছাকাছি থাকা একটি মসজিদের ভেতরে পৌঁছে যান। মসজিদের দরজাটা আসলে খোলা ছিল, উপরে শেকল আটকানো ছিল না। আর মফস্বল এরিয়া বা গ্রাম এরিয়ার মসজিদ তো স্বাভাবিকভাবেই ওই সময়ে তালা দেয়া থাকতো না, এখন যেভাবে সবসময় তালা দেয়া থাকে। তো তিনি মসজিদের ভিতরে পৌঁছে যান। চারদিকে তখন স্তব্ধ, কোথাও কোনো শব্দ নেই। নাসির ভাই ঠিক করেন এখান থেকে আজ আর বের হবেন না। তিনি মসজিদের ভেতরেই শুয়ে পড়েন। রাতে তার ঘুম ভাঙে গুনগুন শব্দে। চোখ খুলে দেখেন যে অনেকগুলো অবয়ব মসজিদের ভেতরে ঢুকে সালাত আদায় করছে। তিনি চুপ করে দেখছিলেন। একসময় সালাত শেষ হলে সেখান থেকে একজন তার দিকে এগিয়ে আসেন আর বলেন, নাসির, তুমি খুবই ভালো একজন মানুষ। বিগত কয়েকদিন ধরে তোমার সাথে যা যা ঘটছে আমরা সবই জানি। এই বলে ওই নাসির ভাইয়ের সাথে যা যা ঘটেছে সবকিছু ওই লোকটি বলতে থাকেন। তো নাসির ভাই বুঝতে পারছিলেন যে এই লোক এত কিছু জানলো কিভাবে, তাকে তো আমি চিনি না, আর এমন কিছু কথা বলছে যা অন্য কারো জানার কথাও নয়। পরে সেই লোকটি বলেন এসব ঘটনার সূত্রপাত ঘটে নাসির ভাইয়ের দাদার সময় থেকেই নাকি। নাসির ভাইয়ের দাদা বেশ কিছু জিনকে বশীভূত করে রেখেছিলেন। তার মধ্যে কয়েকটা খারাপ জিনও ছিল। খারাপ জিনগুলো তার কথা শুনতে চাইতো না, তাই এর মধ্যে কয়েকজনকে তার দাদা বোতলে বন্দি করে সেই লাশ কাটা ঘরের বাইরে এক কোনায় পুঁতে রেখেছিলেন। কিন্তু লাশ কাটা ঘরটি পরবর্তীতে ভেঙে বড় করার সময় সেই জিনগুলো ছাড়া পেয়ে যায়। কারণ হচ্ছে ওই ঘরগুলো যখন বড় করার জন্য বিভিন্ন জায়গায় খনন করা হচ্ছিল, ওই কোদালের বা কুড়োলের কোনো কোপে ওই বোতলগুলো ভেঙে যায়, যার কারণে তারা মুক্ত হয়ে যায়। কিন্তু ওই সময় নাসির ভাইয়ের দাদা কিন্তু আর জীবিত ছিলেন না। ওই সময়ে কাজ করত নাসির ভাইয়ের বাবা। এই কারণে সেই খারাপ জিনগুলো তার বাবাকে নির্মমভাবে হত্যা করেছিল। আর নাসির ভাই যখন সেই লাশ কাটা ঘরে কাজ শুরু করেন তখন খারাপ জিনগুলো তার পিছনে লাগে। নাসির ভাই এক মনে ঘটনাগুলো শুনছিলেন আর তার বাবার জন্য চোখের জল ফেলছিলেন।
চোখ মুছে তিনি সামনের দিকে তাকাতেই দেখতে পান আর কোথাও কিছুই দেখা যাচ্ছে না। মসজিদের ভেতর তিনি শুধুই একা। এত সবকিছু ভাবতে ভাবতে মুয়াজ্জিন সাহেব মসজিদে এসে পড়েন ফজরের আজান দেওয়ার জন্য। পরে নাসির সাহেব মানে নাসির ভাই বাসায় এসে ঘুমিয়ে পড়েন আর স্বপ্ন দেখেন মসজিদে তার সাথে কথা বলা সেই লোকটিকে। তিনি স্পষ্ট দেখেন সেই লোকটি বলছে, আমরাও তোমার দাদার পালিত জিন ছিলাম, আর তোমাকে সবকিছু জানানোর জন্য বাচ্চাদের বেশ ধরে তোমাকে মসজিদের দিকে নিয়ে আসি। তিনি স্বপ্নে আরো দেখেন সেই লোকটা বলছে, আমরা তোমার কোনো ক্ষতি হতে দেব না, তুমি এখন থেকে নির্ভয়ে তোমার কাজ করতে পারো। সত্যি সত্যি এরপর নাসির ভাইয়ের সাথে তেমন কোনো কিছু ঘটেনি। এরপরও তিনি অনেকদিন এই পেশায় জড়িত ছিলেন। তিনি এখনো বেঁচে আছেন। তার বাড়ি মানিকগঞ্জ জেলাতেই। তার গ্রামের নাম রমনপুর। তো এটি ছিল ঘটনা।